আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যার একটি টপিক কপিকল বা পুলি, এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এই টপিকটাতে এসএসসি আর এইচএসসি এর মধ্যে পার্থক্য হলো ঘর্ষণ বল। এসএসসি তে ঘর্ষণ বল ছিল না, আর এইচএসসি তে আমরা ঘর্ষণ বল ধরে আলোচনা করব। তো চলো শুরু করি। আর আরেকটা কথা, এই পুলির ম্যাথগুলোর মধ্যে আশা করি এই 5 ধরনের ম্যাথ করলে অন্য কোনো ধরনের ম্যাথ আসলেও আটকাবে না। এইচএসসি এর বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন পরীক্ষা বলো, আশা করি এই 5টা টাইপের ম্যাথ করলে সব ধরনের ম্যাথ প্রায় পারা যাবে। তো চলো শুরু করি। তো এই কপি কলের টপিক জানার আগে আমাদের একটা জিনিস মানে রিভাইজ দেওয়া নেওয়া উচিত, সেটা হলো এই যে এই টাইপের ম্যাথ। ধরো যে একটা ছাদ থেকে একটা বস্তুকে এভাবে আমি ঝুলাই দিয়েছি, এটা হলো দড়ি। তাহলে বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এমজি নিচের দিকে কাজ করবে। কিন্তু বস্তুটা ছিঁড়ে মানে নিচের দিকে নেমে যাচ্ছে না কেন? না যাওয়ার কারণ হলো বস্তুটাকে আমি একটা রশি দিয়ে আটকায় রেখেছি, নাকি? তাহলে রশিতে একটা টেনশন ফোর্স আছে, যে টেনশন ফোর্সটা কি এই এমজি কে বাধা দিচ্ছে। তাহলে টেনশন ফোর্স অলওয়েজ কোন দিকে কাজ করবে? এই ক্ষেত্রে ওজনের উল্টা দিকে কাজ করছে, নাকি? এই জন্য এই টিটা উপরের দিকে কাজ করছে। তো এই বস্তুটা এখানে স্থির, তার মানে এর উপর নেট ফোর্স কত? নেট ফোর্স জিরো না? তার মানে বস্তুটা কার্যকরী যদি ত্বরণ বলি, তাহলে এর ভ্যালু কত এখানে? জিরো। তাহলে আমি এখানে লিখতে পারি হবে যে এম এ মানে কার্যকরী বল ইজ ইকুয়াল টু এম জি মাইনাস টি, নাকি? বা টি মাইনাস এম জি, এখানে দুইটাই যেহেতু সমান আর কি। তাহলে এই এর ভ্যালু যেহেতু জিরো, তাহলে এই পুরোটার ভ্যালু কত হবে? জিরো ইজ ইকুয়াল টু এম জি মাইনাস টি। তাহলে এখানে কি বলা যায়? টি ইজ ইকুয়াল টু এম জি। তাহলে যেহেতু বস্তুটা এখানে স্থির আছে, তাহলে মানে বলা যায় কি এখানে যে টেনশন ফোর্সটা এখানে ওজনের সমান। আর আরেকটা জিনিস, এই টেনশন ফোর্স অলওয়েজ বস্তু থেকে বাইরের দিকে কাজ করে। কোন দিকে কাজ করে? বস্তু থেকে বাইরের দিকে। বোঝা গেল জিনিসটা? আর আরেকটা জিনিস এখন যদি বলি আমি, আচ্ছা পাশে লিখি। এই সেম জিনিসের জন্য এই বস্তুটা যদি, এটাকে যদি আমি কপি করি, ধরো এই বস্তুটা এখানে আছে। তো এই বস্তুটাকে আমি এ ত্বরণের নিচে নামাবো। কি করব? এ ত্বরণে ধরো নিচে নামাবো, মানে পুরো সিস্টেমটাকে ধরো মানে আমি যদি এ ত্বরণের নিচের দিকে নামাই, এই ত্বরণের নিচের দিকে নামাবো, তাহলে এই পুরো সিস্টেমের নেট মানে নেট ত্বরণ হলো এটা। তাহলে নেট ফোর্স কত হবে এখানে? নেট ফোর্স হবে কত? এম এ না? যেহেতু বস্তুটা এই ত্বরণের নিচে নামছে, তাহলে এই এম এ ইকুয়াল টু কি হবে? বস্তুটা কোন দিকে নামছে? নিচের দিকে। কারণ নিচের দিকে ফোর্স কোনটা? এম জি। আর এটাকে বাধা দিচ্ছে কে ওপর থেকে? টি মাইনাস টি। তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি পুরো সিস্টেমটা যদি নিচে নামে বা উপরে উঠে, মানে কোনো ত্বরণে চলাচল করে, সেহেতু নেট ত্বরণটা যেদিকে উঠবে সেটা মাইনাস বাকিটা হবে। বুঝা গেল? এখন আমরা সরাসরি পুলির ম্যাথে চলে যাই। পুলির ম্যাথ গুলোর ক্ষেত্রে এই যে টেনশন ফোর্সের এই জিনিসটা সবসময় মনে রাখবো। টেনশন অ্যালং দ্য স্ট্রিং অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট, মানে অবজেক্ট থেকে সবসময় বাইরের দিকে কাজ করে। বা এদিকে একটা কথা লেখা যায় এখানে যে টেনশন ফোর্স অলওয়েজ পুলির দিকে কাজ করে। মানে এই যে এটা পুলি না, তো পুলির দিকে আর কি টেনশন ফোর্সটা কাজ করবে, এদিক থেকে এদিক থেকে, রশি যেখানে থাকুক। আর আরেকটা জিনিস হলো রশি বা দড়ি
যতগুলো টেনশন ফোর্স হবে ততগুলো। এই দুইটা কথা একটু নোট করে নাও। তাহলে এই যে পুলিটা আছে, এই পুলিটায় রশি কয়টা বা দড়ি কয়টা? এই একটাই দড়ি না? এই যে এই বস্তু থেকে এখান দিয়ে পুলি দিয়ে ঘুরে এখানে একটা ফোর্স, মানে দড়ি আর কি। তাহলে এখানে দড়ি যেহেতু একটাই, তাহলে পুরা দড়ি জুড়ে টান টান বলের মান বা টেনশন ফোর্স কয়টা হবে? একটাই, সেটা কি টি। আর এটা ডিরেকশনটা কোন দিক হবে সবসময়? পুলির দিকে বা বস্তু থেকে বাইরের দিকে, নাকি? তাহলে এটা যখন তুমি নির্ণয় করা শেষ, তোমার চিত্র আঁকা শেষ, আর প্রত্যেকটা বস্তুর ওজন কোন দিকে কাজ করে? এই বস্তুর ওজন কাজ করে নিচের দিকে, এই বস্তুর ওজনও কাজ করে কি নিচের দিকে। এখন এই যে তখন যখন তোমার এই পুরো চিত্রটা আঁকা হয়ে যাবে, তারপর তুমি প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা করে সমীকরণ বের করতে হবে। কি হবে? কার্যকর বলের সমীকরণ। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যে দুইটা বস্তু একে অপরের সাথে কানেক্টেড না একটা রশি দিয়ে? তাহলে দুইটা বস্তু যদি একে অপরের সাথে যে কিছু দিয়ে কানেক্টেড থাকে, তাহলে বস্তুগুলোর কি হবে? বেগ আর ত্বরণ সমান হবে। তাহলে পয়েন্ট করার কথা মতো কথা হলো আরেকটা, কানেক্টেড বস্তুগুলোর বেগ ও ত্বরণ সমান হবে। তো এই পুলির ক্ষেত্রে আমরা ধরে নিই যে এমন বস্তুর ভরের মান বেশি, মানে এমন এর ভ্যালুটা বেশি। তাহলে কি করবে? এমন বস্তু নিচে নামবে। আর এমন বস্তু যদি নিচে নামে, তাহলে এর সাথে কানেক্টেড আরেকটা বস্তু, তাহলে এই বস্তু কি করা লাগবে? অবশ্যই উপরে উঠা লাগবে। কারণ কি, দড়ির দৈর্ঘ্য সমান নাকি, আর দড়িটা হলো প্রসারণযোগ্য নয়। তাহলে কি হবে? তাহলে এই বস্তু যদি নিচে নামে, তাহলে এই বস্তু অটোমেটিক উপরে উঠে যাবে। তাহলে এই বস্তু যদি এ ত্বরণে যদি নিচের দিকে নামে, এই বস্তু যদি এ ত্বরণের নিচের দিকে নামে, তাহলে এই বস্তু কি করবে? এ ত্বরণের উপরের দিকে উঠবে, নাকি? তাহলে ধরো এই বস্তু এ ত্বরণের নিচের দিকে নামছে, এই বস্তু এ ত্বরণে উপরের দিকে উঠছে। তাহলে এই পুরো সিস্টেমের ত্বরণটা কত হলো আমার? এ। তাহলে প্রত্যেকটা বস্তুর জন্য কার্যকরী বল কত হবে? এই m1 × a, আর এই বস্তুর জন্য m2 × a না? তাহলে প্রথমে চলো আমরা m1 বস্তুর জন্য বের করি। m1 বস্তুর জন্য, তাহলে m1 বস্তুর ক্ষেত্রে দেখো, বস্তুটা কার্যকরী ত্বরণ, আমরা কার্যকরী ত্বরণ বের করব বা কার্যকরী বল বের করবো। তো কার্যকরী m1 বস্তুর জন্য কার্যকরী বল কত? এটা m1 × a। বস্তুটা এই ত্বরণের নিচে নামছে, তাহলে এই ত্বরণের নিচে নামতে একে সাহায্য করছে কি? এই ফোর্সটা, নাকি? মানে m1g। আর এইকে বাধা দিচ্ছে কে পিছন থেকে? টি, মানে টেনশন ফোর্স। বুঝা গেল? তার মানে এখানে যেহেতু বস্তুটা নিচের দিকে নামছে, এমজিও নিচের দিকে কাজ করছে, তার মানে এমজি অবশ্যই কি টি এর চেয়ে বেশি, না হলে তো বস্তুটা নিচের দিকে নামবে না। তাহলে এখানে কি বলা যায়? এখানে যে m1g অবশ্যই গ্রেটার দেন কি হবে এখানে? টেনশন ফোর্স। তার কারণেই বস্তুটা নিচের দিকে নামছে, কারণ টেনশন ফোর্সের ভ্যালু যদি বেশি হইতো, তাহলে কি টেনশন ফোর্সের দিকে যাইতো না লব্ধিটা? কিন্তু আসলে কি, বস্তুটা নিচের দিকে নামছে, এই জন্য এখানে এই m1 বস্তুর ক্ষেত্রে m1g বা m এর ওজনের মান টেনশন ফোর্সের চেয়ে বেশি, তাই বস্তুটা নিচের দিকে নামছে। তাহলে এটাকে চলো আমরা 1 নম্বর সমীকরণ দিই। এবার যদি m2 বস্তুর জন্য দেখি, m2 বস্তুর জন্য, তাহলে m2 বস্তুর জন্য কি হবে? m2 বস্তুর ডিরেকশন কোন দিক? ত্বরণের ডিরেকশন কোন দিক? উপরের দিকে। তাহলে m2a, এটা হলো এর জন্য m2 বস্তুর জন্য কার্যকরী বল। তাহলে কার্যকরী বল কি? সব বাধা উপেক্ষা পার হয়ে যা থাকে সেটাই তো কার্যকরী বল, নাকি? তাহলে একে ওপরে উঠতে সাহায্য করছে কি? উপরের দিকে ফোর্স কাজ করছে m2 বস্তুর জন্য কি? টেনশন ফোর্স। আর বাধা দিচ্ছে কে এখানে? m2। বুঝা গেল? তাহলে এখানে কি বলা যায়? এখানে টেনশন ফোর্সের ভ্যালু অবশ্যই কার চেয়ে বেশি? m2g এর চেয়ে বেশি। এর জন্য তো বস্তুটা কি উপরের দিকে উঠছে।
তাহলে এখানে আমরা কি লিখবো, টি মাইনাস এম টু জি। এটা হলো 2 নম্বর সমীকরণ। আর সোজা কথা যদি আরেকটা বলি, এটা বলা যায় যে কার্যকরী বল হলো কি, কার্যকরী বল হলো বলের দিকে, মানে তোমার যেদিকে বস্তু সরণ হচ্ছে সেই দিক বরাবর মোট ফোর্স মাইনাস তার বিপরীত দিকে মোট ফোর্স। তাহলে এমন বস্তু সরণ কোন দিকে হচ্ছে, নিচের দিকে, তাহলে এমন বস্তু সরণের দিকে ফোর্স কি, এমন জি, আর একে বাধা দিচ্ছে কে, টি, তাহলে এমন জি মাইনাস টি। এম টু বস্তুর ক্ষেত্রে এর সরণ হচ্ছে কোন দিকে, ওপরের দিকে, তাহলে এই দিকে কার্যকরী বলটা কি হবে, মানে এম টু এর ভ্যালুটা কি হবে, ওপরের দিকে মোট ফোর্স মাইনাস নিচের দিকে মোট ফোর্স। বোঝা গেল? তাহলে কথাটা যদি আমি লিখে দিই একটা পেজে, তাহলে কার্যকরী বল কার্যকরী বলে যেগুলো কি লেখা যায়, সরণের দিকে মোট বল মাইনাস কি, বিপরীত দিকে মোট বল, সরি, মোট বল। বোঝা গেল? তাহলে এটা আমরা পুলির জন্য আলাদা আলাদা বস্তুর ক্ষেত্রে কার্যকরী ত্বরণটা, কার্যকরী বলটা বের করব। তাহলে চলো এখান থেকে আমরা ত্বরণের ভ্যালুটা বের করি। এখন কথা হলো ত্বরণের ভ্যালু কেন বের করবো আমরা, ত্বরণের ভ্যালু বের করলে আমরা বাকি সবগুলো জিনিস বের করতে পারবো। এই জন্য পুলির প্রত্যেকটা ম্যাথে যাই বলুক, তুমি প্রথমে ত্বরণের ভ্যালুটা বের করবা। ত্বরণের ভ্যালু বের করলে কি সবকিছু বের করা যাবে, বস্তুর বেগ, বস্তু কত সেকেন্ডে কতটুকু যায়, সব বের করা যাবে। তো চলো এখান থেকে এরপরে আমরা কি করি, ত্বরণের ভ্যালুটা বের করি। তাহলে 1 নম্বর ইকুয়েশন আমরা কি পাইলাম, এম অন এ ইজ ইকুয়াল টু এম অন জি মাইনাস টি, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন কি, টি মাইনাস এম টু জি, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন যদি আমি যোগ করি তাহলে কি হবে, এখানে এম অন এ প্লাস এম টু এ না, আর এদিকে কি এইটি আর এইটি কাটা, তাহলে থাকে আমার কি এম অন জি মাইনাস এম টু জি। তাহলে এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে এখানে আমার থাকে কি এম ওয়ান প্লাস এম টু, আর এই পাশে জি কমন নিলে কি থাকে আমার এম ওয়ান মাইনাস এম টু। তাহলে এখান থেকে এ এর ভ্যালুটা কি আসে আমার এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। বুঝা গেল? তাহলে এইটা আসে আমার এ এর ভ্যালু, ত্বরণ, মানে এই ত্বরণে পুরো পুলিটা নিচে আর উপরে উঠাউঠি করবে। এই চিত্রে যদি দেখি এই ত্বরণের বস্তু, এই পুলিটা এখানে নামবে আর এটা উপরে উঠবে, কারণ কি দুইটা ত্বরণই কি হবে, সেম হবে। এই যে দেখে দিয়েছে কানেক্টেড বস্তুগুলো বেগ ও ত্বরণ সবসময় সমান হয়। তো আমরা এখান থেকে ত্বরণের ভ্যালু বের করলাম। এখন কি বললাম, ত্বরণের ভ্যালু বের করতে পারলে আমরা এটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই ওখান থেকে আমি কিসের মান পেয়ে যাব, টেনশন ফোর্সের মান। তো চলো এটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে বসাই দিলে কি হবে, এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি ইজ ইকুয়াল টু কি এম ওয়ান জি মাইনাস টি। এটা ছিল 1 নম্বর সমীকরণ নাকি, এই যে এ এর জায়গায় আমি এ এর ভ্যালুটা বসাই দিয়েছি। তাহলে এখানে আমি টি এর ভ্যালু বের করব, তাহলে এম ওয়ান জি মাইনাস এম ওয়ান জি ইন্টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু নাকি। তাহলে টি যদি এখানে থাকে তাহলে এম ওয়ান জি কমন যায় এখান থেকে, আমার কমন গেলে কি হয়
m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটাই তো নাকি? এরপর টি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এটা থেকে লসাগু করলে পাওয়া যায় আমার 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। বুঝা গেল? এটা কি করেছি, জাস্ট ক্যালকুলেশন, তোমরা করে নিবা এটা। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ম্যাথের জন্যই আগে ত্বরণের ভ্যালু বের করব, তারপর কি বের করব, আমরা টেনশন ফোর্স বের করব। তো বাকিগুলোর জন্য আমরা টেনশন ফোর্সের মান বের করব না, এটা তোমরা নিজে নিজে করবা, আমরা জাস্ট ত্বরণের মানটা বের করব। চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথের টাইপটা হলো এরকম, এখানে একটা ঢালু তল আছে, ঢালু তলের এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে পুলি। তাহলে আমি কি বললাম, বরাবরের মতোই টেনশন ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? বস্তু থেকে বাইরের দিকে বা পুলির দিকে। তাহলে পুলি এটা, তাহলে পুলির দিকে হবে টেনশন ফোর্সের ডিরেকশন। আর এটার জন্য তাহলে কি হবে, পুলির দিকে ডিরেকশন হবে। তাহলে এটা একটা বস্তু, এটা একটা বস্তু। তো ধরো এটা হলো m1 বস্তু, এটা হলো m2 বস্তু। তাহলে এখানে কি করে, m2 বস্তুর জন্য ওজনটা সরাসরি নিচের দিকে কাজ করে নাকি? কিন্তু এম এম m1 বস্তুটা, এটা কি এই দিক বরাবর কি ওজন কাজ করবে? না, ওজন সবসময় কোন দিকে কাজ করে আমরা জানি, ওজন সবসময় সোজা নিচের দিকে কাজ করে। তাহলে এই বস্তুর জন্য ওজন যদি আমি দেখতে চাই, তাহলে সোজা নিচের দিকে কাজ করবে। তাহলে m1g। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, তাহলে তোমরা ঘর্ষণের ওই ঢালু ম্যাথে দেখেছো কি, এটা দুইটা উপাংশে ভাগ ভাগ হয়ে যাবে, এদিক বরাবর একটা, এদিক বরাবর একটা। তো এখানে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে, থিটা হবে আমার। আর এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই দিক বরাবর ওজনের উপাংশটা কত হবে, m1g cos থিটা। আর এই বরাবর কত হবে, m1g sin থিটা। তাহলে এখন দেখো, m2 বস্তুটাকে নিচে বা উপরে নামাইতে বাধা বা সাহায্য করবে কে, এর ওজন এটা। আর m1 বস্তুর উপরে বা নিচে ওঠানো বাধা বা সাহায্য করবে m1g sin থিটা। বুঝা গেল? এখন তুমি বুঝবা কি হবে যে কোন বস্তু উপরে উঠবে, এটা উপরে উঠবে না এটা উপরে উঠবে, বা এটা নিচে নামবে না এটা নিচে নামবে। তো এটা আমরা ভ্যালু বের করে দেখ, যে m2g যদি m1g sin থিটার চেয়ে বেশি হয়, m1g sin থিটার চেয়ে বেশি হয়, তাহলে বস্তুটা কি হবে, এটা এই m2 বস্তু নিচের দিকে নামবে, m2 নিচে নামবে। আর m1g sin থিটা এটা যদি বেশি হয় m2g এর চেয়ে, তাহলে কে নিচে নামবে, এই বস্তুটা এই বরাবর নিচে নামবে। বোঝা গেল? এই বস্তুটা এই বরাবর নিচে নামবে, m1 নিচে নামবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে সেকেন্ড কেসটা হলো মানে সত্যি আর কি। তো সেকেন্ড কেস যদি সত্যি হয় এটার জন্য, তাহলে বস্তুটা কোন দিকে নামবে, এইদিকে নামবে। তাহলে এই বস্তু যদি এইদিকে নামে, তাহলে এই সেকেন্ড সেকেন্ড বস্তুটা কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে, এদিক বরাবর। তো ধরলাম দুইটার জন্য কার্যকরী ত্বরণ কি, এ। কারণ কার্যকরী ত্বরণটা কি হবে, সেম হবে দুইটার জন্য। এখন এখানে কি আছে, আমার ঘর্ষণ আছে। তো এই বস্তুটা ধরো এটার সাথে কানেক্টেড নাই, মানে এর সাথে সংস্পর্শে নাই, কিন্তু এমন বস্তুটা এই ঢালু তলের সাথে কিসে আছে, সংস্পর্শে আছে। তাহলে এই ধরো এমন বস্তুর মধ্যে আর এই ঢালু তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক ধরো মিউ, ঘর্ষণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু মিউ। তো এটা কার মধ্যে, m1 ও ঢালু তলের মধ্যে নাকি? তাহলে এখানে যদি ঘর্ষণ থাকে, তাহলে ঘর্ষণের হিসাব করার জন্য আমাদের আরেকটা কি লাগে, এখানে আর লাগে নাকি? যে আর কি কোথায় কাজ করে, এটা হলো অভিলম্ব বল, তল বরাবর লম্ব দিকে কাজ করে নাকি? তো এখানে যেহেতু এটা ঢালু তল এটা, তাহলে এই লম্ব বরাবর এটা কাজ করে।
তাহলে ঘর্ষণ থাকলে এখন যেহেতু আমরা ধরে নিয়েছি যে m1g sin থিটার ভ্যালু m2g sin থিটার চেয়ে বেশি, তাহলে বস্তুটা নামবে কোন দিকে? এইদিকে, এইদিকে, এদিক থেকে ঘুরে যে এদিকে নামবে। আর আমরা কি জানি ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করে? গতির বিপরীত দিকে। তাহলে বস্তু যদি এইদিকে যায় তাহলে ঘর্ষণ বল এখন কোন দিকে কাজ করবে? এইদিকে, উল্টা দিকে। তার মানে বস্তু কোন দিকে নামছে? এইদিকে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই দিক বরাবর, উপরের দিকে। তো ঘর্ষণ বলকে আমরা এফ কে দিয়ে লিখলাম, এফ কে এই দিক বরাবর কাজ করবে। বোঝা গেল? তাহলে আমরা কি বললাম? আমাদের মেইন টার্গেট হলো ত্বরণ বের করা। ত্বরণ বের করার জন্য আমরা আলাদা আলাদা বস্তুর জন্য এখন সমীকরণ নেব। তো প্রথমে লিখি এমন বস্তুর জন্য। এমন বস্তুর জন্য, এমন বস্তুর জন্য দেখো এমন বস্তুর গতি কোন দিকে? এই দিকে, এই দিক বরাবর এই ত্বরণে এমন বস্তুটা নিচে নামবে, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এই বস্তুর জন্য কার্যকরী বল কি? m1a। তাহলে m1a ইকুয়াল টু কি লিখলাম? কার্যকরী বল ইকুয়াল টু কি লেখা যায়? এই যে আগের ম্যাথে দেখো, আগের ম্যাথে কি লেখা? কার্যকরী বল সরণের দিকে মোট বল মাইনাস সরণের বিপরীত দিকে মোট বল, নাকি? তাহলে এই বস্তুর জন্য সরণের দিকে মোট বল কত আমার? m1g sin থিটা না? m1g sin থিটা। আর সরণের বিপরীত দিকে মোট বল কত? এই যে টি আর কি এফ কে। তাহলে মাইনাস টি মাইনাস এফ কে। এখন এফ কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? m1g sin থিটা মাইনাস টি। এফ কে ইকুয়াল টু মিউ আর না, নাকি? আর এখানে আর এর ভ্যালু কত? এখানে আর এর ভ্যালু আর ইজ ইকুয়াল টু mg cos থিটা। বোঝা গেল? এই যে দেখো এই বরাবর আর, তাহলে আর কে যদি ক্যান্সেল আউট করতে চাই তাহলে আমার কত ফোর্স প্রয়োগ করা লাগবে? m1g cos থিটা। বোঝা গেল? m1g cos থিটা। তাহলে চলো এখানে বসাই দিই। মাইনাস m1g cos থিটা মিউ। বোঝা গেল? তাহলে এটা হলো আমার কত? 1 নাম্বার সমীকরণ। এবার কি m2 বস্তুর জন্য? m2 বস্তুর জন্য চলো আমরা m2 বস্তুর জন্য নিয়ে নেব। তাহলে m2 বস্তু সরণ কোন দিকে হচ্ছে? উপরের দিকে। তাহলে m2 বস্তুর জন্য কার্যকরী বল ধরো m2a। তাহলে কি সরণের দিকে মোট বল কত? টি। আর সরণের বিপরীত দিকে বল কত? m2g। এটা হলো কত আমার? 2 নাম্বার সমীকরণ। তাহলে এখানেও দেখো এই সমীকরণের এই পাশে টি হলো ঋণাত্মক, এই সমীকরণের এই পাশে টি হলো ধনাত্মক। তাহলে দুইটা সমীকরণ যোগ করলে আমার কি চলে আসবে? এর ভ্যালু চলে আসবে। তো চলো আমরা এর ভ্যালুটা বের করি। তাহলে 1 প্লাস 2, এখান থেকে কি পাবো আমরা? তাহলে 1 প্লাস 2 করলে m1a প্লাস m2a ইকুয়াল টু কি পাবো? m1g sin থিটা মাইনাস টি মাইনাস m1g cos থিটা, মিউটা সামনে লিখলাম আর প্লাস করেছি, তাই না? তার মানে প্লাস কি হবে? টি মাইনাস m2g m2g। তাহলে এখান থেকে a কমন নিলে আমার কি থাকে? m1 প্লাস m2। এদিকে কি টি কাটে, তাহলে টি কাটলে আমার কি থাকে? m1g sin থিটা মাইনাস মিউ m1g cos থিটা মাইনাস m2g। বুঝা গেল? এখান থেকে এর ভ্যালুটা কি আসে? উপরে থাকে আমার হলো m1g sin থিটা মাইনাস মিউ m1g cos থিটা মাইনাস m2g। আর নিচে কি থাকে? m1 প্লাস m2। তাহলে বোঝা গেল এখান থেকে ত্বরণের মানটা কিভাবে বের করা লাগে। এটা হলো ত্বরণের মান। চলো আমরা পরের ম্যাথে যাই।
পরের ম্যাথটা হলো আগের ম্যাথের চেয়ে মোটামুটি সহজ, যেহেতু এখানে অ্যাঙ্গেল নাই, কিন্তু এখানে আমার কি আছে, এই যে দেখো সংস্পর্শ আছে, এমন বস্তুর সাথে এই বস্তুটা মানে লেগে আছে। তাহলে ধরে নিলাম এই জায়গায় আমার ঘর্ষণ গুণাঙ্ক হলো, ঘর্ষণ গুণাঙ্ক ধরো মিউ। তাহলে এই বস্তুর জন্য যদি আমি পুরোপুরি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে এই বস্তুর এই বরাবর কি কাজ করে, আর কাজ করে, আর এই বস্তুটার সোজা নিচের দিকে কি কাজ করে, সোজা নিচের দিকে কি কাজ করে, এমজি কাজ করে নাকি? তাহলে এই দিক বরাবর এম অন জি, এই দিক বরাবর আর। এই বস্তুর জন্য সোজা নিচের দিকে বরাবর কি কাজ করে, এম টু জি, আর এই দিক বরাবর কি কাজ করে, টি, টেনশন ফোর্স। তাহলে এখন বস্তুটা কোন দিকে পড়বে এটা আমি বুঝবো কিভাবে? তাহলে দেখো এই বস্তুটাকে এই দিকে যে টেনশন ফোর্স দিচ্ছে, এই টেনশন ফোর্সের জন্য দায়ী কি, এই এম টু জির ভর না, এই যে এটা ওয়েটটা। তাহলে এই ওয়েটের ভ্যালু, আচ্ছা এই বস্তু যদি ধরে নিলাম আমরা এইদিকে পড়ে, এই দিক থেকে এইদিকে পড়ে বস্তুটা ধরে নিলাম আমরা, তাহলে এই বস্তু যদি এইদিকে পড়ে তাহলে ত্বরণ কত, এ ধরো যে এ ত্বরণে বস্তুটা মানে এই সিস্টেমটা এইদিকে পড়ে নিচের দিকে। তাহলে চলো এটার জন্য আমরা এম অন এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। আচ্ছা দেখো, আর ঘর্ষণ বল তাহলে কোথায় কাজ করছে, শুধু এখানে, এখানে কিন্তু আমার ঘর্ষণ বল নাই। তাহলে বস্তু যদি এই ত্বরণে এইদিকে পড়ে তাহলে ঘর্ষণ বল এমন বস্তুর জন্য কোন দিকে কাজ করবে, গতির বিপরীত দিকে, ঠিক নাকি? তাহলে এদিক বরাবর কি কাজ করবে আমার, এফ কে। আর এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হলো এম অন জি, মানে ওজন, মানে উপরের দিকে আর নিচের দিকে এম অন জি, দুইটা দুইটাকে ক্যান্সেল আউট করে, এই জন্য দুইটা কি সমান। বুঝা গেল? তাহলে চলো এম অন বস্তুর জন্য আঁকি। এম অন বস্তুর জন্য, তাহলে এমন বস্তুর জন্য বস্তুর গতি কোন দিকে, এই দিকে, তাহলে এই দিক বরাবর কার্যকরী বল কত, এম এ। তাহলে এম এ যেগুলো কি বললাম, সরণের দিকে মোট বল, তাহলে বস্তুটা সরণ হচ্ছে কোন দিকে, এই দিকে, তাহলে সরণের দিকে মোট বল কত আমার, টি। আর সরণের বিপরীত দিকে মোট বল কত আমার, এই যে এটা এফ কে। বুঝা গেল? তাহলে এফ কে এর ভ্যালুটা বসাই দিই আমরা, মিউ এম অন জি, একবারে বসাই দিলাম, মিউ আর আর এর ভ্যালু হলো এম অন জি। তাহলে এটা দিলাম আমি 1 নাম্বার সমীকরণ। বুঝা গেল? এবার হলো আমরা এম টু বস্তুর জন্য বের করব। এম টু বস্তুর জন্য ফ্রি বডি ডায়াগ্রামে দেখো এম টু বস্তুর সরণ হচ্ছে কোন দিকে, এই নিচের দিকে। তাহলে এম টু বস্তুর কার্যকরী বল ধরো এম টু এ। তাহলে এম টু এ জিকে কি, সরণের দিকে মোট বল, সরণের দিকে মোট বল কত, এটা এম টু জি এর ওজন, মানে নিচের দিকে মোট বল হলো আমার এই যে এটা ওজন, আর তার বিপরীত দিকে মোট বল কত, টি, টেনশন ফোর্স। তাহলে এটা হলো আমার 2 নাম্বার সমীকরণ। বোঝা গেল? তাহলে এখান থেকে আবার কি করব আমরা, এই 1 নং, 1 নং প্লাস 2 নং, এটা করবো। তাহলে 1 নং প্লাস 2 নং করলে কি থাকে আমার, এম অন এ প্লাস এম টু এ ইজিক্যাল টু টি, টি কাটে, তাহলে আমার এখানে থাকে মেইনলি এম টু জি মাইনাস মিউ এম ওয়ান জি, এটা থাকে। তাহলে এখান থেকে এর ভ্যালু কি আসে আমার, এর ভ্যালু আসে যে এম টু জি মাইনাস মিউ এম ওয়ান জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। বুঝা গেল? এইটা, তাহলে এটাও শেষ আমাদের। এরপরে আসে এইটা, এইখানে দেখো এই বস্তুতে বস্তু আছে কয়টা আমার এখানে, 3টা। কয়টা বস্তু, 3টা। আর দড়ি কয়টা দেখো, এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে এখান পর্যন্ত একটা দড়ি, আর এই জায়গা থেকে এখান পর্যন্ত আরেকটা দড়ি। তাহলে আমি প্রথম
প্রথম যে পেজ, প্রথম পেজে আমি কি বলেছিলাম যে দড়ি বা রশি যতগুলো টেনশন ফোর্স কি হবে, ততগুলো হবে না? তাহলে এখানে আমার দড়ি কয়টা, এখানে আমার দড়ি কয়টা, দড়ি দুইটা না? তাহলে টেনশন ফোর্স থাকবে কয়টা, দুইটা। বোঝা গেল? আর টেনশন ফোর্সের এই দিকে দেখো, এই রশির জন্য টেনশন ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, বস্তু থেকে বাইরের দিকে, বস্তু থেকে বাইরের দিকে বা পুলির দিকে। এই যেটা পুলি, পুলির দিকে হবে কি টেনশন ফোর্স। তাহলে এদিকে টেনশন ফোর্সটা আমি ধরে নিয়েছি T1। তাহলে এটাও কি পুলির দিকে টেনশন ফোর্সের ডিরেকশন। এই বস্তু এটা হলো আরেকটা দড়ি। তাহলে এখানে কি টেনশন ফোর্সের ভ্যালুটা কি হবে, ভিন্ন হবে। তো এটার জন্য আমি কি ধরে নিয়েছি T2। তাহলে এই দিকেও কি হবে, পুলির দিকে হবে টেনশন ফোর্সের ডিরেকশন বা বস্তু থেকে বাইরের দিকে। বুঝা গেল? চলো এটার জন্য আমরা দেখি। আর এখানে বস্তু সংস্পর্শে আছে কার, এই যে এই M2 বস্তুটা, M2 বস্তুটা এর সাথে সংস্পর্শে আছে। তাহলে এখানে ধরে নিলাম আমার ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু মিউ। মিউ কোথায় কাজ করছে, শুধু এখানে, এগুলো ক্ষেত্রে না, এগুলো কিন্তু টাচ করে নাই এখানে। বুঝা গেল? চলো তাহলে এখন আমি ধরে নিলাম যে M1 এর ভ্যালু বেশি, ধরে নিলাম। তাহলে M1 এর ভ্যালু যদি বেশি হয়, তাহলে পুরো সিস্টেমটা কোন দিকে যাবে, এইদিকে, মানে এই দিক থেকে এই দিকে, না এই দিক থেকে এই দিকে। M1 এর ভ্যালু বেশি হলে অবশ্যই এই দিক থেকে এইদিকে যাবে। তাহলে এই দিক থেকে এইদিকে যদি যাই, তাহলে পুরো সিস্টেমের ত্বরণের ডিরেকশনটা কোন দিকে হবে, এদিকে, এদিকে, এটার জন্য এইদিকে, নাকি? তো সবগুলো বস্তু ত্বরণ কি হবে, সেম হবে, যেহেতু সবগুলো বস্তু কানেক্টেড, নাকি? তাহলে এটাও এ ত্বরণ এদিকে যাবে, এটাও এ ত্বরণ এদিকে যাবে, এটাও এ ত্বরণ এদিকে যাবে। তো এখান থেকে আমরা ত্বরণের ভ্যালুটা বের করব। তো চলো দেখি কিভাবে ত্বরণের ভ্যালু বের করব। তো চলো প্রথমে আমরা, আচ্ছা বস্তুটা এই দিকে যাচ্ছে নাকি, মানে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে এর উপরে যে ঘর্ষণ বল কাজ করছে, ঘর্ষণ বলের ডিরেকশন তাহলে এখন কোন দিকে হবে? হুম, আমরা যে কি জানি ঘর্ষণ বল অলওয়েজ গতির বিপরীত দিকে কাজ করে, তার মানে এই জন্য এফ কেটা এই দিকে কাজ করবে। বুঝা গেল? আর এটার ওজন কোন দিকে কাজ করে, নিচের দিকে। এটা হলো M2G। আর ওপর দিকে কি কাজ করে, আর কাজ করে, অভিলম্ব বল। বুঝা গেল? তাহলে আমরা চলো এই মন বস্তুর জন্য আঁকি আগে। এমন বস্তুর জন্য, তাহলে এমন বস্তুর সরণ কোন দিকে, নিচের দিকে। তাহলে এমন বস্তুর জন্য কার্যকরী বল হলো M1 এ। তাহলে আমরা কি জানি সরণের দিকে মোট ফোর্স, তাহলে এটা সরণের দিকে মোট ফোর্স কি, M1G। তাহলে M1G মাইনাস কি, সরণের বিপরীত দিকে মোট ফোর্স, সরণের বিপরীত দিকে মোট ফোর্স কি আমার T1। এটা চলে গেল M1 বস্তুর জন্য। এবার M2 বস্তুর জন্য কি হবে, এবার M2 বস্তুর জন্য কি হবে, M2 বস্তুর সরণ কোন দিকে, এইদিকে। তাহলে এই দিক বরাবর কার্যকরী বল হলো আমার M2 বস্তুর জন্য M2A। তাহলে সরণের দিকে মোট ফোর্স কত এখানে আমার, T1, নাকি? এই বস্তু থেকে দেখো, এই বস্তু থেকে এদিকে কি T1 না? আর এর বিপরীতে বাধা দিচ্ছে কে আমার, এফ কে আর T2। তাহলে মাইনাস কি, এফ কে মাইনাস T2। তাহলে আমরা কি জানি এফ কে এর ভ্যালু সবসময় কি হয়, মিউ আর হয়। আর এখানে আর এর ভ্যালু কত, M2G। তাহলে M2G, তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমার 2 নম্বর সমীকরণটা আমি, আচ্ছা এটা 1 নম্বর দিই, তাহলে 2 নম্বর সমীকরণটা পাবো হলো আমরা T1 মাইনাস মিউ M2G মাইনাস T2। এটা কত হলো আমার 2 নম্বর সমীকরণ। এবার কার জন্য দেখবো আমি, M3 বস্তুর জন্য। M3 বস্তুর জন্য, তাহলে M3 বস্তুর সরণ কোন দিকে, এই দিকে। তাহলে সরণের দিক বরাবর কার্যকরী বল কত আমার, M3A। তাহলে সরণের দিক কোন দিক বললাম, উপরের দিকে। তাহলে উপরের দিকে মোট ফোর্স কত আমার, T2।
আর এটাকে বাধা দিচ্ছে কে? M3G, মানে এর ওজন নিচের দিকে কাজ করছে, M3G। এটা হলো আমার 3 নম্বর সমীকরণ, নাকি? তাহলে আবার কি করব আমরা? সবগুলো সমীকরণ যোগ করে দিব এখানে। তাহলে 1+2+3, এটা থেকে কি পাই আমরা? এখানে থেকে পাবো M1A প্লাস M2A প্লাস M3A। এটা ইজ ইকুয়াল টু কি? যোগ যদি করি আমি, তাহলে আচ্ছা লিখে লিখেই করি, -T1, তারপর কি এখানে +T1 মাইনাস μM2G মাইনাস T2 প্লাস T2 মাইনাস M3G। এটার জন্য আমরা আরেকটা পেজ নিই, আরেকটা পেজ নিলে এখানে দেখতে পাই A ইজ ইকুয়াল টু, এটা আসে আমার উপরে আসে তোমার, এখানে T1 কাটে, T2 কাটে, তাহলে থাকে M1G মাইনাস এটা মাইনাস এটা। M1G মাইনাস মিউ M2G মাইনাস M3G ডিভাইডেড বাই কি M1 প্লাস M2 প্লাস M3। বুঝা গেল? টেনশন ফোর্সের মান যদি ভ্যালু যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? ওই যে আগের 1 নম্বর, এই যে এখানে 1 নম্বর সমীকরণে তুমি এর ভ্যালু বসাই দিবা, তাহলে T1 পেয়ে যাবা। 3 নম্বর সমীকরণে তুমি এম এর ভ্যালু বসাই দিবা, তাহলে T2 পেয়ে যাবা। এইভাবে আর কি। 2 নম্বর সমীকরণে বসালে হয়, মানে T2 ভ্যালু বের করার জন্য, কিন্তু জিনিসটা বড় হয়, দরকার নাই। চলো আমরা লাস্ট টাইপের ম্যাথটা দেখে ফেলি। লাস্ট টাইপে কি দেখছি আমরা? দুই দিকে আমরা ঢালু তল। তো ধরলাম এটা হলো আলফা আর এটা হলো বিটা কোণ, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখি এই বস্তুর জন্য কি কি ফোর্স কোন দিকে কাজ করে। এই বস্তুর জন্য ওজন কোন দিকে কাজ করে? ওজন সরাসরি নিচের দিকে, M1G। আর এইদিকে ওজনের একটা উপাংশ যাবে, এদিকে যাবে, আর উপর দিকে বরাবর কি কাজ করবে আমার? উপর দিক বরাবর আর কাজ করবে, নাকি? তো এটাকে ধরলাম M1 বস্তুর জন্য R1, যেহেতু এখানে দুইটা আর পাবো আমরা। এদিকে কি হবে? M1G cos থিটা, আর এদিকে কি হবে? M1G sin থিটা, নাকি? এবার হলো এই বস্তুর জন্য, তাহলে এই বস্তুর জন্য সেম, এদিকে একটা ফোর্স, উলম্ব দিকে একটা ফোর্স, আর ওজন সোজাসুজি কোন দিকে কাজ করে? নিচের দিকে। ওজনটা বড় করে দিলাম। আচ্ছা, এটা হলো M2G, ঠিক আছে? তাহলে এই বরাবর কি কাজ করবে? M2G cos থিটা, এদিক বরাবর R2, এদিক বরাবর কি কাজ করবে? M2G sin থিটা। বুঝা গেল? এখন আমি ধরে নিলাম যে, আচ্ছা এখন বস্তুটা এই দিক থেকে এই দিকে যাবে, না এই দিক থেকে এই দিকে যাবে, এটা আমরা বুঝবো কি হবে? এখানে যদি M1G sin থিটা, এটার ভ্যালু যদি বেশি হয় কার থেকে? M2G sin থিটার চেয়ে, মানে এই যে এই জিনিসটার ভ্যালু যদি এটার চেয়ে বেশি হয়, তাহলে বস্তুটা এই দিক থেকে এই দিকে যাবে। বোঝা গেল? ধরে নিলাম আমরা যে এই কাহিনীটাই হবে এখানে। তো চলো এটা আমরা মুছে দিই। তাহলে আমরা ধরে নিলাম কোন দিকে বস্তুটা এখন কোন দিকে যাবে? ধরে নিলাম যে M1G sin থিটার ভ্যালুটা বেশি, তাহলে বস্তুটার ত্বরণ হবে এই দিকে, আর এই বস্তুর কার্যকরী ত্বরণ হবে কোন দিকে? এই দিকে। বুঝা গেল? এটাও এই ত্বরণের নামে, এটা এই ত্বরণে উঠে।
এখন পুরো জিনিসটাকে যদি আমি একটু ছোট করে দিই, তাহলে দেখো এমন বস্তুর জন্য এমন বস্তুর জন্য কি কি হবে। আচ্ছা, এখন আমি ধরে নিলাম কোন দিকে সরণ হলো, এইদিকে হচ্ছে নাকি, এই দিক থেকে যে এইদিকে হচ্ছে আমার, মানে এই বস্তুটা নিচে নামছে আর এটা উপরে উঠছে। তাহলে এটার জন্য ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে। তো ধরো দুইটার ক্ষেত্রেই মানে বস্তু আর এর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক ধরে নিলাম আমি কত, ঘর্ষণ গুণাঙ্ক ধরে নিলাম মিউ, দুইটা বস্তুর জন্য। তাহলে এই বস্তুটা এইদিকে নামছে, মানে এই সরণ কোন দিকে, এই দিকে। তাহলে আমরা জানি ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করে, বেগ বা সরণের বিপরীত দিকে। তাহলে এইদিকে কাজ করবে Fk1। আর এই বস্তুর সরণ ঘটছে কোন দিকে, এই দিকে, এই দিকে উপরের দিকে। তাহলে এটার জন্য ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, উল্টা দিকে, এইদিকে কাজ করবে Fk2। বুঝা গেল। তাহলে চলো, তাহলে ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করে, সরণের বিপরীতে বা বেগের বিপরীতে। তাহলে এমন বস্তুর জন্য কি হবে, তাহলে এমন বস্তু যাচ্ছে আমার কোন দিকে, এইদিকে, এই দিক থেকে এইদিকে। তাহলে এর কার্যকরী ত্বরণটা কি বা কার্যকরী বলটা কি, এমনে নাকি। তাহলে এমনে কার্যকরী বল সমান কি বললাম, যে বস্তু যেদিকে যাচ্ছে সরণের দিকে মোট বল, তো সরণের দিকে মোট বল কত আমার, এমন জি সাইন থিটা না, এমন জি সাইন থিটা। আর মাইনাস কি, সরণের বিপরীত দিকে বল, তো সরণের বিপরীত দিকে বল কি আমার, টি, আর কি মাইনাস Fk1। এক্ষেত্রে দেখো টি কিন্তু ওই যে পুলির দিকে, টেনশন ফোর্সের মান পুলির দিকে বা বস্তু থেকে বাইরের দিকে, দুইটার ক্ষেত্রে। বুঝা গেল। তাহলে এখানে Fk1 এর মান কি হবে, m1 a is equal to m1 g sin theta মাইনাস টি মাইনাস মিউ, মিউ আর আর ওয়ান আর কি। তা আর ওয়ান এর ভ্যালু কত এখানে, m1 g cos theta না। তাহলে এটা বসাই দিলাম আমি, m1 g cos theta। তাহলে এটা কত পেলাম আমি, এটা 1 নম্বর সমীকরণ। এবার কার জন্য দেখবো, m2 বস্তুর জন্য। m2 বস্তুর জন্য, তাহলে m2 বস্তুর সরণ কোন দিকে, এদিকে। তাহলে সরণ বরাবর কার্যকরী বল কত আমার, m2a। এটা ইকুয়াল কি হবে, সরণের দিকে মোট বল মাইনাস সরণের বিপরীত দিকে মোট বল। তাহলে এখানে সরণের দিকে মোট বল কত, টি না। এখানে কি টি ছাড়া অন্য কোনো বল উপর দিয়ে কাজ করছে না। আর এটাকে বাধা দিচ্ছে কে কে, Fk2 আর কে, m2g sin থিটা। বুঝা গেল। তাহলে এখানে যদি আমি Fk2 বসাই দিই, তাহলে মিউ এটার জন্য m2g cos বিটা, সরি এখানে হবে আমার বিটা, 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 যেহেতু এই অ্যাঙ্গেলটা ধরেছি আমি বিটা। বুঝা গেল, মাইনাস m2g সাইন বিটা। তাহলে এখানেও কি সেম কাজ, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমি এখানে কি করে দেব, অ্যাড করে দেব। তাহলে 1 প্লাস 2 থেকে 5। তাহলে 1 প্লাস 2 করলে কি পাবো আমি এখানে, m1a প্লাস m2a ইজিক্যাল টু কি পেলাম, m1g সাইন থিটা মাইনাস টি মাইনাস জি কস থিটা প্লাস কি পাবো, m2g, সরি সরি, প্লাস এদিকে কি পেয়েছি আমি, t1 মাইনাস টি মাইনাস m2g
মিউ থাকবে সামনে একটা মিউ কস বিটা মাইনাস ইনটু জি সাইন বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে এই কমন নিলাম, এই কমনে যদি এদিকে পার করি তাহলে এদিকে টি টি কাটে আমার, তাহলে উপরে থাকে কি কি এম অন জি সাইন থিটা মাইনাস মিউ এম অন জি কস থিটা প্লাস এম টু জি, সরি সরি এটা মাইনাস হবে, মাইনাস এম টু জি কস বিটা মিউ আছে সামনে একটা মাইনাস এম টু জি সাইন বিটা। এটা কি ঠিক লিখলাম আমরা? ঠিকই আছে। চলো আর নিচে কি হবে, এম ওয়ান প্লাস এম টু, এটা কার মান এখানে, ত্বরণের মান, বুঝা গেল? এটাই হলো ত্বরণের মান। তো এখন আমি হলো একটা শর্টকাট শিখাবো, এই শর্টকাট দিয়ে একবারেই এমসিকিউ এর জন্য বের করা যাবে। তো ধরো এটা না, উম, প্রথম পেজ থেকে কপি করে আনি। আহ, ধরো যে এই ম্যাথটা আমি শর্টকাট দিয়ে বের করব। কি বের করবো, শর্টকাট দিয়ে বের করবো। শর্টকাটটা কি, ত্বরণ, ত্বরণ ইজিক্যাল টু বস্তুগুলো সরণের দিকে মোট বল মাইনাস সরণের বিপরীতে মোট বল ডিভাইডেড বাই বস্তুগুলোর ভরের সমষ্টি। বোঝা গেল? এটা কেন বললাম, এটা হলো ত্বরণের সূত্র। তো দেখো এটা দিয়ে সবগুলা একবারে করা যায়, খালি প্রথমে তোমাকে নির্ণয় করে ফেলতে হবে। তো এটার জন্য কি নিচের দিকে কাজ করতো কি আমার এম অন জি, এদিকে কাজ করতো কি এম থ্রি জি, আর বস্তুটা যদি আমি ধরে নিতাম যে এদিকে যাবে তাহলে এদিকে আমার কি কাজ করতো, এফ কে কাজ করতো একটা, নাকি? তাহলে এফ কে এর ভ্যালু কত ছিল আমার এখানে, মিউ এম টু জি। তাহলে দেখো ত্বরণ ইজিক্যাল টু সরণের দিকে মোট ফোর্স কত আমার, এই যে এম অন জি, এখন টিটা বাদ দিবা এখানে, টেনশন ফোর্সটা বাদ দিব আমরা, টেনশন ফোর্স গণনার মধ্যে ধরবো না। টেনশন বাদ, বোঝা গেল? টেনশন ফোর্সটা গণনার মধ্যে ধরবো না আমরা, তা বাদে দেখবো যে মোট সামনের দিকে ফোর্স মাইনাস মোট নিচের দিকে ফোর্স। তাহলে সামনের দিকে ফোর্স কি আমার, ত্বরণ হলো এইদিকে, তাহলে এইদিকে বরাবর মোট ফোর্স হলো এম অন জি, এম অন জি। তাহলে এটাকে এটার বিপরীত দিকে ফোর্স কি, এফ কে, এফ কে এর ভ্যালু কি মিউ এম টু জি মাইনাস কি বিপরীত দিকে ফোর্স কি এম থ্রি জি ভাগ কি সবগুলা যোগফল।
বোঝা গেল? সবগুলো কি হলো? যোগফল হইলো। দেখো এটা হলো আমাদের এই যে আগের ম্যাথের ত্বরণের মানের সাথে মিলে গেছে একদম। এভাবে শর্টকাট দিয়ে প্রত্যেকটা মান বের করা যাবে। বোঝা গেল? যদি আরেকটা বের করে দেখাই তাহলে আরেকটা যদি এটা যদি বের করে দেখাই তাহলে দেখো সেটাকে একটু বড় করি। হ্যাঁ, এটা যদি বের করে দেখাই তাহলে এটার এই দিক বরাবর কি কাজ করছিল আমার? এফ কে ওয়ান নাকি? আর এই দিক বরাবর কি কাজ করছিল আমার? এম ওয়ান জি সাইন থিটা। যদি এটা থিটা হতো, এটা বিটা হতো। এই দিক বরাবর কি কাজ করছিল আমার? এম টু জি সাইন বিটা। আর এই দিক বরাবর কি কাজ করছিল আমার? এফ কে টু। তো ধরে নিয়েছিলাম আমরা যে ত্বরণটা আমার হয় এই দিকে। তো ত্বরণ ইজিক্যাল টু কি বলেছিলাম? যে সরণের দিকে মোট ফোর্স। তাহলে সরণ হচ্ছে আমার এইদিকে বা ত্বরণ এইদিকে। তাহলে সরণের দিকে মোট ফোর্স কোনটা? এটা দিকে, এম ওয়ান জি সাইন থিটা। তো এই দিকে কি আর কোনো ফোর্স কাজ করছে? দেখো সবগুলা কিন্তু আর কোনো ফোর্স এদিকে কাজ করে না, টেনশন ফোর্স কিন্তু আমরা বাদ দিব। তাহলে এম ওয়ান জি সাইন থিটা। এখন এটাকে তাহলে বিপরীত দিকে কাজ করছে কে কে আমার? আচ্ছা, ত্বরণের দিকে কিন্তু আরেকটা ফোর্স কাজ করছে আমার এখানে, এফ কে টু। তার মানে এটাকে প্লাস করে দিব, প্লাস এফ কে টু। বুঝা গেল? ও সরি সরি, এটার এফ কে টু এদিকে কাজ করবে, এটা ভুল হয়ে গেছে। এফ কে টু এইদিকে, মানে আমার গতি কোন দিকে? এইদিকে। তাহলে গতির বিপরীতে সবসময় কাজ করে আমরা জানি। তাহলে সরণের দিকে মোট ফোর্স হলো আমার এম ওয়ান জি সাইন থিটা। আর একে বাধা দিচ্ছে কে কে আমার? এফ কে ওয়ান। এদিকে হলো প্লাস এফ কে টু প্লাস, সরি সরি, প্লাস দিচ্ছি কেন? এগুলো এগুলো তো মাইনাস হবে। মাইনাস এফ কে ওয়ান মাইনাস এফ কে টু মাইনাস এম টু জি সাইন থিটা ডিভাইডেড বাই কি? এম ওয়ান প্লাস এম টু। মানে নিচে কি হবে সবসময়? বস্তুগুলোর ভরের যোগফল, সোজা কথা আর কি। আর উপরে কি হবে? মোট সরণের দিকে বলকে এটা। আর এই বাকিগুলো সবগুলো কোন দিকে কাজ করে? সরণের বিপরীত দিকে কাজ করে। বোঝা গেল? তাহলে এই শর্টকাট দিয়ে আমরা সবগুলো বের করে ফেলতে পারি। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।